আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি হাসপাতালে 407 জনের মৃত্যু, এবার আর শেষ রক্ষা নাই খালাম্মা শেখ হাসিনার। এরপর জানিয়ে দিব ট্রাইব্যুনালে বুবুজানের বিচার, গণহত্যার তদন্ত শুরু। এদিকে দুই মন্ত্রীর কারণে ছাত্র আন্দোলন সমাধান হয়নি, রিমান্ডে আনিসুল হক। এবং আরো জানিয়ে দিব চক্রান্তকারীরা সরকারে বসে আছে, অবিলম্বে বের করুন বলছে মির্জা ফখরুল। এদিকে বস্তায় করে ঘুষ নিতেন আসাদুজ্জামান খান। সর্বশেষ জানিয়ে দিব স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে ফেরত দিতে অনুরোধ করা হবে বলছে রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারি হাসপাতালেই 407 জনের মৃত্যু, এবার আর শেষ রক্ষা হচ্ছে না জালিম স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ধর ধৈর্য জবাই কর, শেখ হাসিনাকে জবাই কর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে 15 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে 18,576 জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে 407 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের দাবি, মৃত্যু ব্যক্তিদের মধ্যে 117 জন হাসপাতালে ভর্তি এবং 290 জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তবে সরকারি প্রতিষ্ঠানের বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি স্বায়ত্তশাসিত চিকিৎসা কেন্দ্রে এবং সারা দেশের বেসরকারি হাসপাতাল ক্লিনিকে কতজন চিকিৎসা নিয়েছেন এবং কতজন মারা গেছেন সে তথ্য দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা যুগান্তরকে বলেছেন, দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক্স ওয়ার্নার্স অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত হাসপাতাল ক্লিনিক আছে 3000-এর বেশি। সব মিলে প্রায় 5000 বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত অনেকেই এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন। তাছাড়া স্বাস্থ্য বিভাগের তথ্য যাচাই বাছাইয়ের সঙ্গে নিহতের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা পুনর্বাসনের বিষয় জড়িত। ফলে সরকারি বেসরকারি সবগুলোর সঠিক তথ্য জানানো জরুরি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আন্দোলনে আহত হয়ে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা বুলেট, রাবার বুলেট, গুলি, ছড়া গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, ধারালো অস্ত্র, লাঠি ও ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন। তাদের বেশিরভাগই চোখ, হাত, পা, মুখ, মাথা, বুক ও পিঠে গুরুতর জখমের শিকার ছিলেন। অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখা থেকে পাওয়া তথ্য মতে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে 10,576 জন চিকিৎসা নিতে এসেছেন। শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় তাদের 1245 জনকে ভর্তি করা হয়। 238 জন মারা যান। মৃতদের মধ্যে 67 জন হাসপাতালে ভর্তি অবস্থায় এবং 171 জনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢাকার পরে সবচেয়ে বেশি আহত মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এই বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে এসেছেন 1932 জন। তাদের মধ্যে 504 জনকে ভর্তি করে সেবা দেওয়া হয়। চট্টগ্রামে মারা গেছেন 48 জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 9 জন ভর্তি অবস্থায় এবং 39 জনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। এছাড়া বরিশাল বিভাগে চিকিৎসা নিয়েছেন 1442 জন। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে 315 জনকে। ভর্তি রোগীদের কেউ মারা না গেলেও 2 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম মৃত্যু হয় রংপুর বিভাগে। 16 জুলাই পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই বিভাগের সরকারি হাসপাতালগুলোতে 1213 জন চিকিৎসা নিতে এসেছেন। আহতদের 765 জনকে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 13 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরো 13 জনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার, গণহত্যার তদন্ত শুরু। বৈষম্য বিরোধী আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের নামে গণহত্যার অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় বুধবার মামলাটি রেকর্ড হয়। মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমানকে।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, এই মামলার প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও সংবিধানের 49 ধারা প্রযোজ্য হবে না। অর্থাৎ ট্রাইব্যুনাল আইনের ধারা মতে সংবাদপত্রের তথ্য কারো মৌখিক সাক্ষী দ্বারা বিচার করা যাবে আসামিদের। প্রসঙ্গত, বুধবার বৈষম্য বিরোধী আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের নাম উল্লেখ করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। আবেদনে সংগঠন হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে একই অভিযোগ করা হয়। আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ চাওয়া হয় আবেদনে। এই আন্দোলনে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে বুধবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম.এইচ. তামিম। এ নিয়ে গত 3 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে মোট 6টি মামলা দায়ের হয়েছে। জানতে চাইলে আইনজীবী গাজী এম.এইচ. তামিম বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, শেখ হাসিনা সহ 9 জনের নাম উল্লেখ করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করেছে তদন্ত সংস্থা। মামলা নম্বর 127 তারিখ 14 আগস্ট 2024। তিনি বলেন, মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমানকে। তিনি ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছেন। গাজী এম.এইচ. তামিম বলেন, তদন্ত সংস্থা তদন্ত করে ট্রাইব্যুনাল বরাবরে একটি আবেদন করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইতে পারেন। তদন্ত কাজের জন্য আসামিদের হাজির করা দরকার, তখনই এটি ট্রাইব্যুনালের মামলা হিসেবে লিপিবদ্ধ হবে। আর যদি গ্রেপ্তারি পরোয়ানা না চান, তাহলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর চিফ প্রসিকিউটর একটা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেবেন। জমা দেওয়ার পর আনুষ্ঠানিক বিচার শুরু হবে। বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 অনুযায়ী এই অভিযোগের বিচার করতে আইনি কোনো বাধা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো বাধা নেই, কারণ এই আইনে 4টি অপরাধের বিচারের কথা বলা আছে: মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ ও শান্তির বিরুদ্ধে অপরাধ। 2 মন্ত্রীর কারণে ছাত্র আন্দোলন সমাধান হয়নি, রিমান্ডে আনিসুল। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয় পুলিশ। তারা এখন ডিবি হেফাজতে আছেন। যে মামলায় তারা রিমান্ডে আছেন, ওই মামলায় কোনো আসামির নাম নেই, তবে অজ্ঞাতনামা হিসাবে বিএনপি ও জামায়াত শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সদ্য বিদায়ী সরকার আমলে গত 16 জুলাই করা মামলায় ধরা খেলেন ওই সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা ও মন্ত্রী। রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কাক্কু। হেফাজতে থাকা সালমান ও আনিসুল দুজনই 3 বেলায় ডিবির সরবরাহ করা খাবার খাচ্ছেন। খাবার তালিকায় আছে সকালে ডাল, রুটি, সবজি এবং দুপুরে ও রাতে ভাত, মাছ, মাংস, ডাল এবং সবজি। ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতো। এক্ষেত্রে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না। তাদের চাহিদা অনুযায়ী ঔষধ ও কাপড় চোপড় বাইরে থেকে দেওয়া হয়েছে। ডিএমপির দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়। শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। সূত্র আরো জানায় যে মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলার ভিকটিম গুলিতে মারা গেছেন। অথচ এজাহারে বলা হয়েছে কোটা বিরোধী জামায়াত শিবির এবং বিএনপি নেতাকর্মীদের এলোপাথাড়ি আঘাতে ভিকটিম শাহজাহান মারা গেছেন। মামলায় কেন মিথ্যাচার করা হয়েছে সেই বিষয় নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে মামলায় সালমান আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই মামলায় আসামি হিসাবে তাদের নাম নেই। যাদের অজ্ঞাত আসামি দেখানো হয়েছে, এজাহারদের তাদের বিএনপি ও জামায়াত শিবিরের লোক বলা হয়েছে। তাহলে কি সালমান এফ রহমান এবং আনিসুল হক বিএনপি জামায়াত শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট? এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মাইনুল হাসান যুগান্তরকে বলেন, মামলা হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তদন্তের পরই প্রকৃত সত্য উঠে আসবে। চক্রান্তকারীরা সরকারে বসে আছে, অবিলম্বে বের করুন, বলছে মির্জা ফখরুল।
চক্রান্তকারীরা সরকারের মধ্যে বসে আছে দাবি করে তাদেরকে অবিলম্বে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, দ্রুততার সঙ্গে আরো পদক্ষেপ নিতে হবে। যেসব চক্রান্তকারী সরকারের মধ্যে বসে আছে তাদেরকে অবিলম্বে বের করে দিতে হবে। তারা চিহ্নিত সন্ত্রাসী, তারা খুনি শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করেছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। পলাতক খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের যথাযথ বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করে বিএনপি। আবারও এ সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও তার দোসররা সারা দেশে অত্যাচার নির্যাতন চালিয়ে গেছেন, তাদের বিচার চাই। তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে, কারণ তারা গণহত্যা চালিয়েছে। যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা পাচার করেছে, তাদের বিচার করতে হবে। যাদের উপর জনগণ আস্থা জানিয়েছে তারা একটা স্বস্তি ফিরিয়ে এনে নির্বাচন দেবে, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেবে। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে একটা সরকার গঠন করবে। আমরাও সেটা চাই। আমরা চাই নির্বাচনের মধ্য দিয়েই সরকার পরিবর্তন হোক। আমরা যৌক্তিক সময়েও এই সরকারকে দিতে চাই। বস্তায় করে ঘুষ নিতেন খান সাহেব। বস্তায় করে ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসে নিয়োগ দিতেন তিনি বস্তা ভর্তি টাকা ঘুষ নিয়ে। শুধু তার বিরুদ্ধেই নয়, এমন অভিযোগ উঠেছে তার 5 সহযোগীর বিরুদ্ধেও। এমন গুরুতর অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। আসাদুজ্জামান খান ছাড়াও যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন মন্ত্রীর সাবেক একান্ত সচিব পিএস ও অতিরিক্ত সচিব ডক্টর হারুন আর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব এপিএস মনির হোসেন ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। গতকাল দুদকের উপর পরিচালক জনসংযোগ মোহাম্মদ আক্তারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। দুদক বলছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার সহযোগীরা সিন্ডিকেট করে পুলিশ ও ফায়ার সার্ভিসে নিয়োগ দিতেন। আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হতো। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুন আর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন। এ সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস। স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে ফেরত দিতে অনুরোধ করা হবে, রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাকাণ্ড সহ নানা ধরনের মামলা বাড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে অনুরোধ করবে বাংলাদেশ। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন একথা বলেছেন। তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা। তিনি বলেন, যদি দেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় তাকে দেশে ফেরত পাঠাতে অনুরোধ করা হবে। এটা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। মন্তব্য করে তৌহিদ হোসেন বলেন, বিষয়টি জানে, আমরা নিশ্চিত তারা এই বিষয়ে যত্নবান হবে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি পররাষ্ট্র উপদেষ্টা। একই বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি।